শক্তিকে আওয়ামী লীগের অনুপস্থিতি একদম সুনিশ্চিত করে একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং সেই নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে তারা প্রতিষ্ঠিত করে। এবং এই জায়গাতে আমরা বুঝতে পারি যে এই সরকার উপাচার্য থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় সরকারের প্রশ্রয় সাম্প্রদায়িক শক্তি এবং নানান রকম ডানপন্থার এক ধরনের বিকাশের বিষয়টা সামনে চলে আসে। তো যেই সংসদ বসতে যাচ্ছে আগামীকালকে, আমরা কিন্তু দেখব যে গত ৮০ বছরে যা হয়নি এই পুরো ভারতীয় উপমহাদেশে, যে একটি সাম্প্রদায়িক দল প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে, যা বাংলাদেশের যে মৌল চেতনা, আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা, সেটার সাথেই কিন্তু সাংঘর্ষিক। এখন যে বিএনপির পক্ষে অনেক অভিযোগ আসছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, বা আওয়ামী লীগের অনেকেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে বের হয়ে আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি ওই জায়গাটুকু একটু শেষ করে নিই যে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমরা সরকারের অন্তত 4 জন উপদেষ্টা তাদের বক্তব্যে আমরা দেখেছি যে কি করে সরকারের মধ্যে 2-3টি গ্রুপ তৈরি হয়েছিল এবং সেখানে তারা ডানপন্থার বিকাশের ক্ষেত্রে আমরা ছায়ানট উদীচি থেকে শুরু করে গণমাধ্যমে হামলা, 32 নম্বরে হামলা ইত্যাদি সব জায়গা থেকে আমরা এটা মিলাতে পারি। আর বিএনপি যেই কাজটি করেছে, অন্তত নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 3 সপ্তাহ আগে বিএনপির প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকলেই মুক্তিযুদ্ধের পক্ষে, বিশেষ করে বিএনপির প্রধান যেভাবে বলেছেন যে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী এই সকলের সমান মর্যাদা আছে, এটা কিন্তু আমরা কোনো দলীয় প্রধানের কাছ থেকে গত 50 বছরে আমরা শুনি নাই। তিনি পরিষ্কারভাবে এই অবস্থানটি একটি ধর্মনিরপেক্ষ অবস্থান তিনি প্রকাশ করেছেন। তিনি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে দলীয় অবস্থান সুচিহ্নিত করেছেন। কিন্তু আমরা প্রত্যাশা করব যে এই সংসদ বসতে যাচ্ছে এই কথাগুলো যেন শুধু রাজনৈতিক বুলি না হয়ে থাকে, এটা ভোটের জন্য যেন বলা না হয়ে থাকে। এটাই আমাদের বোঝা যাবে আগামী সংসদে, যে যেই ধর্মভিত্তিক রাজনীতি আগ্রাসী রূপ নিয়ে হাজির হয়েছে, নারীদের কর্মঘণ্টা থেকে শুরু করে দলীয় প্রধান নারী হওয়া যাবে না এবং ইত্যাদি নানান কিছু, যে 5% কথা বলা, জুলাই সনদ নিয়ে এত কথা বলা হচ্ছে, আমাদের তরুণ বন্ধুরা এনসিপির পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবে ইতিবাচক তাদের ভূমিকা রাজনীতিতে, তারা জুলাই সনদের পক্ষে খুব সোচ্চার কথা বলছেন, কিন্তু তাদেরই সহযোগীরা যখন একজনও নারী প্রার্থীকে মনোনয়ন দিচ্ছেন না, এই নিয়ে তারা কিন্তু কথা বলছেন না। এবং শুধু তারা কেন, জামাত কেন, কোনো দলই আসলে শতকরা 5% যেই মনোনয়ন দেবার কথা, কোনো দলই সেই জুলাই সনদের সেই কথাটা কিন্তু রাখেনি। একটি কথা না রেখে যখন তারা সামনের দিকে এগোচ্ছে, তাহলে জুলাই সনদের অন্যান্য বিষয়গুলো নিয়ে এত যে তর্ক বিতর্ক, যেটা আমরা শুনলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা চলুন সংসদে ঢুকে যাই, সংসদেই তর্ক বিতর্ক হোক, সেখানে যা কিছু সংবিধানের আওতায় আসুক। তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন যে 71-এর মুক্তিযুদ্ধে আগে পরের সরকার কিভাবে হয়েছে, কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্বটা নিলেন, খুব চমৎকার উদাহরণ তিনি দিয়েছেন। সত্যিকার অর্থেই আমাদের সংবিধানের আওতায় থাকতে হবে এবং সংবিধান যে সার্বভৌম জাতীয় সংসদকে কয়েকজন উচ্চাভিলাষী মানুষ তাদের ইচ্ছার এক ধরনের রং চড়িয়ে দেবেন এবং বলবেন যে তাদেরকে এই করতে হবে, ওই করতে হবে, এতদিনের মধ্যে এই করতে হবে, এটা কি তুগলকি শাসন নাকি? এই তুগলকি শাসন যে চলবে না, সেটা আমরা ইতিমধ্যেই বুঝেছি। এবং আগামীকালকে যে বিষয়টি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ, রাষ্ট্রপতি আসলে একজন প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের যে বক্তব্য যে রাষ্ট্রপতি দেবেন, তারপরে যে এই সমস্ত আলোচনা হবে, আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করে আমাদের এগোতে হবে। কারণ সকলেই এই রাষ্ট্রপতির কাছেই কিন্তু শপথ নিয়েছেন। তো শপথ নিতে আপনাদের তখন মনে হলো না যে আওয়ামী লীগের উনি উত্তরসূরি, আর তারপরে শপথ নেবার পরে উনি তাকে তার ডাকনাম ধরে ইচ্ছে মতো গালিগালাজ করা হচ্ছে। জি, ধন্যবাদ মাহবুব আজিজ। মনিরা শারমিনের কাছে যাব। আসলে কি আপনারা এমন কিছু চাচ্ছেন কিনা যেটা অন্যায্য? এবং দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যদি করতে চাই সংরক্ষিত নারী আসন নিয়ে, আমরা তো জানি যে বর্তমান আইন অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন থাকে। জামায়াতে ইসলামী সেখানে একজন নারীকেও মনোনয়ন দেয়নি। সংরক্ষিত আসনের ক্ষেত্রে তাহলে জামায়াতে ইসলামী কি করবে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিই। দেখেন, এই যে অন্যায্য বলেন না, যে আমরা আসলে অন্যায্য কিছু চাচ্ছি কিনা, দেখেন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতি টুপ্পু তিনি আসলে একটা খাঁচার পাখি হয়েছিলেন এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই প্রধানমন্ত্রী তারেক রহমান এসে সেই খাঁচার পাখিকে উন্মুক্ত করে দিলেন এবং সাথে নিয়ে হাঁটা শুরু করলেন আর কি। তো এর মাধ্যমে আসলে তিনি আসলে কতটা গণতন্ত্রের চর্চা করছেন, তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে এই আওয়ামী লীগের ফেলে যাওয়া যে ল্যাসপেন্সার, তাকে আসলে কতটা আসলে এখানে এম্পাওয়ার্ড করছেন। দেখেন, যিনি আসলে, এটা তো আসলে ভুলে যাবার কথা না, তারেক রহমানের এখানে তো একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন রাষ্ট্রপতি তিনি তো প্রথমত তার একটা সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তো রাষ্ট্রপতি মানে তার শর্ত তো ভঙ্গ করেছেন, নৈতিকভাবে তো তিনি আসলে রাষ্ট্রপতি এখন থাকতে পারেন না। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, যিনি গণ অভ্যুত্থানকেও তো উনি সমর্থন করেন না। উনি ওনার বক্তব্যে, ওনার আলোচনায়, ওনার সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু উনি বলেছেন যে মানে উনি আসলে, আমরা কিন্তু ওনার বক্তব্যে দেখতে পেয়েছি যে
অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি কিন্তু একটু কোণঠাসা হয়েছিলেন, কিন্তু এখন কিন্তু উনি আসলে প্রচন্ড রকম তোল মর্দন করছেন আমাদের বিএনপির প্রতি, এবং তিনি বিএনপির প্রতি ইতিবাচক। এবং উনি এটাও বলেছেন যে বিএনপি যদি চায় তাহলে উনি রাষ্ট্রপতি থাকবেন। তার মানে ওনার মোটামুটি খায়েশটা কিন্তু উচ্চ পর্যায়ের। হ্যাঁ, এবং ওনার কথায় দেখবেন যে কিছুদিন আগে উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উনি বক্তব্য শেষ করেছেন, এখন আবার বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। সুতরাং ওনার মতো লোকজন কিন্তু আমরা এই মানে ঋতু পরিবর্তনের মতো যে ওনারা যে পরিবর্তন হতে পারেন এটা কিন্তু আমাদের জানা। কিন্তু এটা কিন্তু আমরা আরেকভাবেও দেখতে পারি যে উনি কোনো নির্দিষ্ট দলে যাচ্ছে না, দেশ যেদিকে যাচ্ছে তিনি সেদিকে যাচ্ছেন। হ্যাঁ, উনি তো তারেক রহমানকে খাম্বাও বলেছেন, এটাও তো আমরা দেখেছি। উনি জিয়াউর রহমানকে, আমি যদি বলি যে বিএনপির যদি আসলে নির্বুদ্ধিতার পরিচয় না দিয়ে ওনারা যদি আসলে সত্যিকার অর্থে ওনারা যদি আসলে ওনাদের দলের পক্ষে থাকতেন, উনি এই রাষ্ট্রপতির এই কথা ওনাদের ভুলবার কথা না। রাষ্ট্রপতি বলেছেন যে জিয়াউর রহমান তিনি হচ্ছে স্বৈরশাসক। সুতরাং এই যে দেখেন বিএনপির একাল এবং সেকাল, সেটা কিন্তু আমরা দেখছি। না, আমি আপনাকে বলতে চাচ্ছি মাহবুব যেটি বলেছেন যে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, আর তিনি যদি একটি প্রতিষ্ঠান হন তিনি তো আসলে দেশের সরকার যে থাকবেন তার কাজগুলো সহজ করার জন্যই সাহায্য করবেন। তো সেই জায়গা থেকে আসলে দল পরিবর্তন করা বা আগে শেখ হাসিনার হয়ে কথা বলতেন এখন তারেক রহমানের হয়ে কথা বলছেন, এমন তো কিছু অপরাধের কিছু নয়। দেখেন আপনি এটা কিভাবে বলেন যে প্রথমত আমি তো বললাম যে উনি তো আসলে নৈতিকভাবে ওনার যোগ্যতা নাই এই পদে থাকার, কিন্তু আমরা যদি জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যের স্বার্থে তাকে যদি এই পদে রাখা হয় তাহলে আসলে তাকে কি একদম রাষ্ট্রপতি ইনস্টিটিউশন হিসেবে আমরা সবসময় সম্মান দিব? আমি তো বারবার করে বলছি উনি একে তো দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, দ্বিতীয়ত হচ্ছে সেই সময় মানে হাসিনার পায়ে সালাম করতে যাওয়া একটা মানুষ, সালাম কেন হাসিনা নিচ্ছেন না এই জন্য উনি মনোকষ্টে উনি 2-3 দিন ঘুমাতে পারেন নাই। সুতরাং এই ধরনের একজন মানুষকে আপনারা রাষ্ট্রপতি প্রতিষ্ঠান হিসেবে এক ধরনের গুরুত্ব তাকে দেওয়া এবং তাকে আসলে এই যে যেভাবে করে তার ব্যাপারে কিছু বলা যাবে না, মানে তিনি মানে ওনাকে আসলে সর্বোচ্চ সম্মানে রাখা, এটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার যেটা আমরা সমর্থন করি না। এবং দেখেন এখানে ভাই একটা কথা বলেছে, সার্বভৌম সংসদ সার্বভৌম না, সার্বভৌম হচ্ছে জন আকাঙ্ক্ষা, পিপলস উইল হচ্ছে সার্বভৌম। এবং সেখানে পিপলস উইল যখন সংবিধান হয়, সংবিধান যদি আসলে পিপলস উইলটা রিফ্লেক্ট করে তখন সংবিধান সার্বভৌম। এবং সংবিধান কিন্তু প্রথমে তারপর সংসদ, কারণ সংবিধানের মানে মাধ্যমে কিন্তু সংসদটা গঠিত হচ্ছে। সুতরাং পিপলস উইলের বাইরে কিছু না। কিন্তু যখন আমরা দেখি আমরা অবাক হই যখন বিএনপি এই পিপলস উইল এই গণভোটটাকে অস্বীকার করে। এবং খুবই যথার্থ বলেছেন বিএনপির মুক্তিযুদ্ধ মন্ত্রী উনি হাফিজ সাহেব, উনি বলেছেন কিন্তু যে আগে যদি আমরা গণভোটের পক্ষে না থাকতাম তাহলে তো নির্বাচন হতো না। উনি তো আসলে সত্যি কথা একটা বলে ফেলছেন। আসলেও কিন্তু বিএনপির আসলে ঘটনাটা তাই, কারণ ওনারা যদি আসলে গণভোটের পক্ষে না থাকতেন উনারা একটা নেতিবাচকতার মধ্যে পড়তেন। আপনিও বলেছেন যে জাতীয় সরকার গঠন করলে তখন খারাপ হতো, তাই আপনারা শপথ গ্রহণ করেছেন। না, আমরা বলি না তো, আমরা খারাপ হওয়ার কথা বলি না তো, আমরা তো জাতীয় সরকারের পক্ষে ছিলাম। বিপ্লবী সরকার গঠন করার মানে তখন আপনারা কম্প্রোমাইজ করে আমরা কম্প্রোমাইজ করেছি জাতীয় স্বার্থে, কারণ বিএনপি তখন চাইনি। কারণ আমরা কারোর আসলে গত 17 বছরে যেই দলগুলো নিষ্পেষিত হয়েছে, আমরা তো বিএনপির গত 17 বছরের আন্দোলন দেখেছি না, তারা গণতন্ত্রের জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষা সেগুলো তো আমরা দেখেছি। সুতরাং আমরা তো এখানে এককভাবে কোনো স্টেক দাবি করি নাই, আমরা চেয়েছি সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হোক। এখন দেখেন এই যে আপনি বলছেন যে প্রথমত প্রশ্নটি আমার কাছে করেছেন, এটি তো আসলে আমি জামাতের প্রতিনিধিত্ব করি না, সুতরাং আমি আসলে তারা কেন নারী প্রার্থী দেননি এটি আমি বলতে পারি আমি বহু জায়গায় এই নির্বাচনের আগ থেকে শুরু করে নির্বাচনের পরবর্তী পর্যন্ত আমি বহু জায়গায় সমালোচনা করেছি। দেখেন জামায়াতের সাথে আমাদের হচ্ছে আদর্শিক কোনো জোট না, জামায়াতের সাথে আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা ছিল এবং সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা যখন আসলে এনসিপির যেই কাজগুলো করার কথা আমরা সেই কাজগুলো করেছি। কিন্তু দেখেন আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় আমি এটা সমালোচনা করেছি যে একটা দল আসলে এই বাংলাদেশের 51% জনসংখ্যা যে নারীরা, তাদের বাদ দিয়ে আসলে কিভাবে করে আসলে সরকার গঠন এবং তারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে বা চিন্তা করে, এটি কিন্তু খুবই দুরূহ ব্যাপার। দেখেন অথচ দেখেন তারা এখন আপনাকে একটা খুব মজার কথা বলি, সেটা হচ্ছে ঐকমত্য কমিশনে যেদিন নারীদের এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে 100 আসনে সরাসরি নারী নির্বাচনের মাধ্যমে সংসদে যাতে যেতে পারে সেই প্রস্তাবটা আমরা রেখেছিলাম। সেদিন খুবই গুরুত্বপূর্ণভাবে এই যে দেখেন আমরা এটা অ্যাজ এক্সপেক্টেড যে আমাদের পক্ষ থেকে নারীর ব্যাপারে এইটার ব্যাপারে তারা একমত হবেন না, কিন্তু সেদিন কিন্তু বিএনপির পক্ষ থেকেও এটার বিষয়ে তারা ঐকমত্যে ছিলেন যে না, এটা আসলে বাংলাদেশের এই বাস্তবতায় সম্ভব না। সেই একদিন ঐকমত্য কমিশনে একদিন বিএনপি এবং জামাতের ঐকমত্য হয়েছে যখন কিনা আলোচনা হয়েছে যে নারী 100 আসনে সরাসরি নির্বাচন, এখানে হচ্ছে কেউই রাজি না, শুধু এনসিপি রাজি ছিল। এবং পরবর্তীতে সেটা আমরা বলেছিলাম আমাদের পক্ষ থেকে অন্তত মনোনয়ন আপনারা 15% দেন, কিন্তু সেখানে বিএনপি এবং জামাত তাদের কিন্তু ঐক্য ছিল, তারা দিবেন না। তারা কি করলো, শেষ পর্যন্ত সেটি 5% এসে ঠেকলো এবং কোন রাজনৈতিক দলই কিন্তু সেটি 5% দিল না। ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা রাষ্ট্রপতির ব্যাপারটি নিয়ে শুনবো, সেই সাথে শুনবো এই যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে নারী প্রধান পরিবারের জন্য, আপনাদের তো ইচ্ছাই আসলে নারীদের ক্ষমতায়ন, তো আপনারা টাকা দিয়েই কি শুধু নারীদের ক্ষমতায়ন সম্ভব করতে পারবেন যেখানে আপনারা 5% নমিনেশন দেননি, নারী প্রার্থী নেই আপনাদের তেমন? আমি আপনাকে বলি যে বিএনপি 3.66% পূরণ করেনি, 3.66% মনোনয়ন দিয়েছে। জি। আর এনসিপি যারা 0% দিয়েছে
জিরো দিয়েছে। এনসিপি NCP 10% না, না, জিরো দেননি। জামাত যারা জিরো দিয়েছে, 30 জনের 30 জামাত যারা জিরো দিয়েছে তাদের সাথে গিয়ে এনসিপি ঐক্য করেছে। নৈতিক দিকটা বুঝতে পারছেন? এটা হলো নৈতিক এটা আদর্শিক জায়গা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্রপতিকে ইমপিচ করার কতগুলো পদ্ধতি আছে। রাষ্ট্রপতি যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি রাষ্ট্রপতিকে মানব। আমি ডক্টর ইউনূস না। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে সমর্থন করবেন, সংবিধানকে ডিফেন্ড করবেন, সংবিধানকে রক্ষণ করবেন, এই বলে তিনি শপথ নিয়েছেন। এরপরে রাষ্ট্রপতির উনি প্রেস উইংকারি নিয়েছেন।